তখনই একটা ছায়ার মতো কি যেন পাঁচিলের ওই পাশ থেকে উঠে পাঁচিলের উপর বসলো আর বড় বড় চোখ করে এদিকে তাকালো। ডোবাটা যে খুব একটা ছোট তা নয়, কিছু কিছু অংশ কচুরিপানায় ঢেকে গেছে। একটা কালো ছায়ার মতো কিছু সানসেটের ওপরে উপুড় হয়ে বসে তার দিকেই তাকিয়ে আছে। আরে বাবু, বলুন কোন মাছটা দেব? আমার কাছে সব মাছই একেবারে টাটকা। এরকম ভালো মাছ আপনি সারা বাজার খুঁজলেও পাবেন না। এই 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 যে এই বড় কাতলাটা দি। হ্যাঁ হ্যাঁ। মাছটা তো ভালোই বড়। তা কত দাম মাছটার? দাম তো একটু বেশি, তবে আপনার কাছ থেকে কমই নেব। ওই মাত্র ৩,০০০ টাকা। ওরে বাবা, একটু কি বলছো গো? এ তো অনেক দাম। তা আর কি কম হবে না? কি যে বলেন বাবু, এর কমে হয়? মাছটার সাইজটা দেখেছেন তো? এই মাছ এর কমে হবে না। আর তাছাড়াও জিনিসপত্রের দাম তো এখন বাড়ছেই, তাহলে মাছের দাম আর কি করে কম থাকে বলুন? আপনি নিশ্চিন্তে নিয়ে যান, আমি বলছি আপনার লাভই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছটা কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো বাবু, একটু দাঁড়ান, আমি এখনই মাছটা কেটে দিচ্ছি। রবি মাছওয়ালার থেকে মাছ নিয়ে আর তাকে মাছের টাকা দিয়ে ওখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। হ্যাঁ, ছেলেটির নাম রবি। এই মামুদপুর গ্রামের একজন বাসিন্দা। রবিদের পরিবার এই গ্রামে অনেক বছর ধরেই আছে। পরিবার বলতে রবির বাবা, মা ও সদ্য বিয়ে করা রবির স্ত্রী। 1 সপ্তাহ আগেই রবির বিয়ে হয়েছে। রবিদের পরিবার বরাবরই বেশ হিসেবি। খুব প্রয়োজন ছাড়া অযথা কোনো কিছুতেই টাকা পয়সা নষ্ট করে না। তাছাড়াও কিছুদিন আগেই বিয়ের জন্য কত টাকা খরচ হয়েছে ওদের। তবে এখন ঘরে আরও একজন নতুন সদস্য এসেছে, তাই বাজার থেকে এত দাম দিয়ে একটা বড় মাছ কিনেছে রবি। এটাই হলো রবিদের বাড়ি। বাড়ির বাইরে বিয়ের প্যান্ডেলটাও এখনো পুরোপুরি খোলা হয়নি। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, এই ব্যাগটা ধরো। উফ, এই ঠান্ডাটা যাওয়ার সাথে সাথেই গরমটাও বেশ ভালোই পড়েছে। এখনই পুরো ঘেমে যাচ্ছি। দে দে, আমার হাতে দে। আর তুই ভেতরে এসে মুখ হাত পা ধুয়ে বস, আমি জল দিচ্ছি। মা, বাবা কোথায় গো? তোর বাবা তো এইমাত্র স্নান করতে গেল। আয় আয়, তুই ভেতরে আয়, আর বাইরে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকিস না। ইনি হলেন রবির মা, রেখা দেবী।
একটা সংসারকে সুষ্ঠু ও নিয়ন্ত্রিতভাবে কি করে চালাতে হয় সেটা ইনি খুব ভালো করেই জানেন। উফ, শান্তি। আহ আরে বাবু, তুই এসে গেছিস? বাবা, এই তো কিছুক্ষণ আগে এলাম। তুমি বসো না। সত্যি আজ যেন গরমটা একটু বেশি লাগছে। যা বাবু, একটু বসে তুইও স্নানটা সেরে নে, তাহলে দেখবি একটু আরাম লাগবে। এটা হলো রবির বাবা আশুতোষ বাবু। আশুতোষ বাবু এই মামুদপুর গ্রামের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তবে এখন উনি অবসর নিয়েছেন। এখন ওনার ছেলে মানে রবি ওই বিদ্যালয়ের একজন শিক্ষক। বৌমা, আমি রান্নার দিকটা দেখে নিচ্ছি। তোমাকে আর এই আগুনের সামনে আসতে হবে না। তুমি বরং আমার হাতে হাতে একটু সাহায্য করো, ঠিক আছে? তুমি বরং ওই সবজিগুলো একটু কেটে দাও। ঠিক আছে মা। রবির বউ নাম পামেলা। পামেলা হলো এই গ্রামেরই মুদির দোকানদার হরির একমাত্র মেয়ে। স্বভাবগতভাবে সে খুবই ঠান্ডা, নম্র ও ভদ্র প্রকৃতির। জোরে কথা বলা তো দূর, খুব প্রয়োজন ছাড়া মুখ দিয়ে একটাও শব্দ বের করে না। আর রূপেও যে কারুর থেকে কম যায় না তা বলাই যায়। এই রে, ছেলেটাকে এখনো জল দেওয়া হলো না। এইদিকে করতে গিয়ে একদম ভুলে গেছি। বৌমা, তুমি ওগুলো কেটে রাখো। আমি ছেলেটাকে জল দিয়ে এসে ওই রান্নাটা বসাচ্ছি। শাশুড়ি মায়ের কথা মতো পামেলা সবজিগুলো কাটতে থাকে। বৌমা, দাও, ওই সবজিগুলো দাও। আমি চট করে রান্নাটা করে ফেলি। আর হ্যাঁ, যেহেতু আমি এই দিকে সামলাচ্ছি, আমার তো সময় হবে না। তোমাকে একটা কাজ দিচ্ছি, মনে করে করো কিন্তু। আজ তো আমাদের বাড়িতে মাছ রান্না হচ্ছে, তা মাছের আঁশকাটাগুলো পিছনে ডোবার ওখানে গিয়ে ফেলে দিয়ে আসবে, তাও রাত হবার আগে। কারণ সারাদিন বাড়িতে ওগুলো থাকবে, সেটা অশুভ, খুব একটা ভালো না। আর তাছাড়া এই গ্রামগঞ্জে ঠিক উচিতও না। ঠিক আছে, ভুলে যেও না। মনে করে ডোবার পাশে একটা জায়গায় একটু মাটি খুঁড়ে ওটা ফেলে আবার মাটিটা চাপা দিয়ে চলে এসো। তবে হ্যাঁ, রাত হবার আগেই। শাশুড়ি মায়ের কথা শুনে হ্যাঁ বলে মাথা নাড়ল পামেলা। রবি খাটের ওপর বসে সকালের পেপারটা পড়ছে, আর পামেলা তার পাশেই বসে আছে। হঠাৎ পামেলার একটা কথা মনে পড়ে গেল, যেটা সে একদম ভুলেই গেছিল। আজ তো আমাদের বাড়িতে মাছ রান্না হচ্ছে, তা মাছের আঁশকাটাগুলো পিছনে ডোবার ওখানে গিয়ে ফেলে দিয়ে আসবে, তাও রাত হবার আগে। কথাটা মনে পড়তেই তাড়াতাড়ি ওখান থেকে উঠে রান্নাঘরের দিকে গেল পামেলা।
তার এই ভুলের কথাটা সে তার শাশুড়ি মাকে আর জানালো না। যদি সে তাকে ভুলো মন ভেবে তার উপর রাগ করে, তাই মাছের আঁশ কাটা রাখা প্লাস্টিকটা নিয়ে চলে গেল বাড়ির পিছনের ডোবার দিকে। এই জায়গাটা যেন একটু বেশি শান্ত, আশপাশ পুরো নিস্তব্ধ। যাও বা কুকুর আর শিয়ালের ডাক ভেসে আসছে, কিন্তু তাও অনেক দূর থেকে। পামেলা এর আগে কখনো বাড়ির এই পেছন দিকটাতে আসেনি, আর তাই পেছনের এই ডোবাটাও সে আগে কখনো দেখেওনি। এই রাতে অন্ধকারে চাঁদের আলোয় দেখে সে যা বুঝল তা হলো, ডোবাটা যে খুব একটা ছোট তা নয়, কিছু কিছু অংশ কচুরিপানায় ঢেকে গেছে। চারিধারে বড় ও উঁচু উঁচু গাছ রয়েছে অন্ধকারের ছায়ার মতো দাঁড়িয়ে। তবে ডোবার জলটা একদম স্থির ও শান্ত, একটুও নড়ছে না, আর তাতে হালকা চাঁদের আলো পড়ে আরও যেন রহস্যময় লাগছে। তাড়াহুড়োয় সে আরও একটা জিনিস ভুলে গেল। তার শাশুড়িমা তাকে বলেছিল যে মাটি খুঁড়ে সেই আঁশকাটাগুলো ফেলে তারপর মাটি চাপা দিয়ে দিতে, কিন্তু সে তা না করে ডোবার পাশের একটা গাছের গোড়ার দিকে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিল। আর তারপর ওখান থেকে চলে গেল। পামেলা তো ঘরের ভেতরে এসে তারপর শুয়ে পড়ল, কিন্তু এই সারা রাত ওই ডোবার পাড়ে কি হচ্ছে সেটা কিন্তু সে মোটেই জানে না। পরের দিন সকালে রবি বিদ্যালয়ে চলে গেছে, আর রবির বাবা আশুতোষবাবুও পাশেই তার এক বন্ধুর বাড়িতে আড্ডা দিতে গেছেন। বাড়িতে এখন শুধু রেখা দেবী আর পামেলা এই দুজনই রয়েছেন। তারাও রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। বৌমা, তরকারিটা একটু দেখো তো, আমি একটু আসছি। তাদের জীবনে যে এক ভয়ঙ্কর কিছুর আগমন হতে চলেছে সেই ব্যাপারে তারা বিন্দুমাত্র কিচ্ছু জানে না। সন্ধ্যের সময় গ্রামের বাড়িতে বাড়িতে সবাই তুলসী তলায় সন্ধে দিচ্ছে আর শঙ্খ বাজাচ্ছে। বাবা, একটা কথা তোমাদের বলবো, তা ভুলেই গেছি। কি কথা? সেরকম প্রয়োজনীয় কিছু? আজ বিদ্যালয় থেকে ফেরার পথে ওই 3 মাথার মোড়ে যে চায়ের দোকানটা, ওখানে দেখি কয়েকজনের জটলা। তা আমি আবার কৌতূহলবশত কাছে গেলাম, কিন্তু গিয়ে শুনলাম কি রে বাবু, কোথায় কি শুনলি? কিছু হয়েছে নাকি রে? ওই পাড়ার নগেন জেঠুর বাড়ি, আরে যেটা ওই ডোবাটার ওই পেছন দিকে, ওদের বাড়ির বাগানে কাল রাতে নাকি কি সব হয়েছে। সকালে উঠে নগেন জেঠু নাকি দেখে পুরো বাগান, তার সাথে ফুল বাগানটাও একেবারে ধ্বংস।
চারিদিকে মাটি খোঁড়া, কোনো কোনো গাছ একটু একটু ভেঙে মাটিতে পড়ে রয়েছে। ফুল গাছগুলো তো সবকটা ছিঁড়েই ফেলেছে। মাটিতে এক এক জায়গায় অল্প অল্প গর্ত খোঁড়া, আর দেওয়ালের গায়ে যেন কার বড় বড় নোকের আঁচড়ের দাগ। জেঠু তো নাকি প্রথমে ভেবেছিল নিশ্চয়ই কোনো পশু ঢুকে এইসব করেছে, কিন্তু তারপর সব পরিস্থিতি দেখে বুঝেছে যে এটা কোনো পশুর কাজ নয়, কি জানি কোনো চোরঠোরও হতে পারে। আমিও শুনেছি, তবে আমারও মনে হয় এটা কোনো চোরঠোরেরই কাজ। তাছাড়া আর কী বা হতে পারে? গরু বাছুর ঢুকলেও কোনো গাছ বা ফুল কিছুই তো খায়নি, আবার মাটিও খোঁড়া। এমনিতেও ওদের ওই অত উঁচু পাঁচিল টপকে কোন পশুই বা বাগানে ঢুকবে? ওরে বাবা, সে আবার কি? না, বাড়ির সব দরজা জানলা ভালোভাবে বন্ধ করে রাখতে হবে। বৌমা, আমার যদি কোনো সময় ভুলও হয়ে যায়, তুমি কিন্তু ভালো করে দেখে সব জানলা দরজাগুলো বন্ধ করে দেবে। বলা যায় না, সময় তো ভালো না। তবে আমার একটা ঘটনা নিয়ে বেশ সন্দেহ লাগছে, সেটা হলো ওই আঁচড়টা নিয়ে। সেদিন রাতে ঘড়িতে সময় তখন রাত 12টা। চারিদিক নিস্তব্ধ। ওই ডোবার পরে নগেনবাবুদের বাড়ির কিছুটা আগেই হালদার বাড়ির বাগানে আজ যেন একটু বেশি নীরবতা। বাগানের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে পরপর কতগুলো সুপারি গাছ, আরও বড় বড় কয়েকটা গাছ রয়েছে এদিকে ওদিকে। ওই পাঁচিলের ওই পেছন দিকে একটু হালকা দূরেই রয়েছে ওই ডোবাটা, তবে অন্ধকারের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। মাঝে মাঝে শোনা যাচ্ছে পেঁচার ডাক। তখনই একটা ছায়ার মতো কি যেন পাঁচিলের ওই পাশ থেকে উঠে পাঁচিলের উপর বসলো, আর বড় বড় চোখ করে এদিকে তাকালো। তারপর আস্তে আস্তে পাশের সুপারি গাছটাতে উঠে আবার চারিদিক দেখল, এবং তারপর মাটিতে নেমে নখ দিয়ে মাটিটাতে আঁচড় দিতে লাগলো। 2-3 বার এরকম করার পর হট করে ওখান থেকে কোথায় যেন চলে গেল। ছায়াটা যে আসলে কি সেটা ঠিক বোঝা গেল না, তবে কোনো মানুষ যে নয় তা নিশ্চিত। পরের দিন সকালে এই গ্রামের চায়ের দোকানে আশুতোষবাবু আর গ্রামের আরও কয়েকজন বসে আছে। আচ্ছা মুখার্জি বাবু, কি শুরু হলো বলুন তো? এরম ভাবে কি আর থাকা যায়? কেন হালদার বাবু, কি হয়েছে? আরে আর বলবেন না, গতকাল তো নগেন দাদের বাড়ির খবরটা শুনেছেন যে ওদের বাড়ির বাগানটার কি অবস্থা। হ্যাঁ, তা তো শুনেছি। আমরা তো সবাই আন্দাজ করছি ওটা কোনো চোরেরই কাজ। হ্যাঁ, সেটা তো আমিও ভাবছি। আর তার মধ্যে গতকাল রাতে আমার বাগানটা তো সেই একই ঘটনা, জানেন। আর শুধু তাই নয়, আমাদের ছাদের সিঁড়িঘরের দরজাটায় গভীর রাতে এত জোরে দুটো লাথি মেরেছে যে পুরো বাড়ি শুদ্ধ আমরা সবাই যেন কেঁপে উঠেছি। তারপর কোনো রকমে টর্চ ও লাঠি নিয়ে সবাই ছাদে যাই। ছাদে উঠে দেখি কোথাও কেউ নেই, অথচ দরজায় দুটো পায়ের ছাপ গেঁথে গেছে। আর একটু হলেই আমার অত মোটা লোহার দরজাটাই ভেঙে যেত। হ্যাঁ, সে কি বলছেন কি? বাবা, এ কেমন চোর যার গায়ে এরকম রাক্ষসের মতো জোর?
এ কোনো চোর না কোনো চোরের ভূত? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই। আমি আজ সকালে মামুদপুর গ্রাম থানায় গেছিলাম। ওদের এ কথা জানাতে ওরা বলল, আপনারা চিন্তা করবেন না, এবার থেকে প্রতি রাতে আমরা পুরো গ্রামটাতে টহল দেব। সেরকম কিছু দেখলে তার ব্যবস্থাও নেব, নিশ্চিন্তে থাকুন। ওরা তো বলেই খালাস, যদিও বা রাতে ওরা টহল দেয়, তাও তো ওই চওড়া রাস্তা দিয়ে ঘুরে চলে যাবে। এই ভেতর দিকে কি আর ঢুকবে? তাও দেখা যাক কি হয়। আমাদেরকেই এখন সাবধানে থাকতে হবে। তারপর থেকে প্রায় দিন রাতেই পুলিশ পুরো গ্রামে টহল দিতে থাকে, তবুও সেরকম কোনো কিছুই তাদের চোখে পড়ে না। এই ডোবার আশেপাশের সমস্ত বাড়িগুলোতেই কে যেন প্রতি রাতে তাণ্ডব চালাতে থাকে এবং আস্তে আস্তে সেই পরিধিটাও বাড়তে থাকে। শুধু ডোবার আশেপাশের বাড়িই নয়, তার সাথে সাথে ডোবার থেকে কিছুটা দূরের বাড়িগুলোও তার তাণ্ডবের হাত থেকে রেহাই পায় না। সবার ভাবনা এটা কোনো চোর কিংবা মানুষের কাজ। একদিন শুক্রবারের সকালে রবি তখন বিদ্যালয়ে গেছে। বাড়িতে তার বাবা মা ও তার স্ত্রী রয়েছে। হ্যাঁ গো, বলছি ওই চোরটাকে কি ধরা গেল? কদিন ধরে যা উৎপাত শুরু করেছে। আরে না না, কোথায়? সবাই তো রাতে পাহারা দিচ্ছে, তবুও কাউকেই তো এখনো ধরা গেল না। আদৌ কোনো চোর নাকি কেউ ইচ্ছা করে বদমাইশি করছে কে জানে। যেদিনই যে বাড়ির লোক একটু সজাগ থাকে সেদিন আর সেই বাড়িতে কিছুই হয় না। তাহলে বুঝতে পারছো না যে কি হতে পারে? এইসব শুনে কিরকম যেন ভয় ভয় লাগছে। চোর না হলে কি হবে? কোনো গুন্ডা বদমাইশ? কি জানি রে বাবা, আশেপাশে হট করে কি যে শুরু হলো। বাবা, মা, তোমরা দুজনেই এখানে আছো। মা, অনেক দিন ধরেই একটা কথা মনে মধ্যে ঘুরপাক খাচ্ছে। তোমায় জিজ্ঞেস করব করেও তা করা হচ্ছে না। আজ সময় পেয়েছি, তাই কথাটা জিজ্ঞেস করেই ফেলি। কি কথা বৌমা? অনেক দিন ধরেই দেখছি যে আমাদের বাড়ির পিছনের ওই ডোবাটাকে নিয়ে তোমরা কীরকম যেন একটা অস্থির থাকো। ওই ডোবার কথা উঠলেই কীরকম ঘাবড়ে যাও, আর দিন ছাড়া ওই ডোবার ধারে কাছে যাও না, আর কাউকে যেতেও দাও না। এর আসল কারণটা কি মা? ওই ডোবাতে কি কিছু আছে? বৌমা, এর পুরো কারণটা তো আমারও জানা নেই, তবে আমি যখন এখানে বউ হয়ে এসেছিলাম তখন এই ডোবাটা একটা পুকুর ছিল। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখন ডোবা হয়ে গেছে। আমার শ্বশুর, আমার শাশুড়ি, তোমার শ্বশুর মশাই, এদের থেকে সবসময় শুধু এটাই শুনেছি যে ওই ডোবাটা নাকি ভালো না, ওর কাছে যাওয়ার দরকার নেই। তাই আমি তোমাকেও সেটা বলি। তবে তোমার শ্বশুর মশাই ভালো বলতে পারবে, তুমি ওনাকেই জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছে। ওই ডোবাটা আগে একটা বড় পুকুর ছিল। আমিও তখন অনেক ছোট, তখন থেকেই বাবা দাদু এদের মুখে শুনেছি যে এই পুরো জায়গাটা তখন এই গ্রামের এক বড় নামকরা বংশের ছিল। ওই জমিদার বলতে পারো। আমাদের এই বাড়িটা তখন এখানে ছিল না। পেছনের পুকুরের সাথে সাথে একটা বড় বাগানও ছিল।
যে ওই বংশের শেষ কর্তা ছিল তিনি নাকি খুব কিপটে ধরনের ছিল, আর নিজের সম্পত্তি ধন দৌলতের প্রতি ছিল অগাধ টান। কাউকেই কোনো কিচ্ছু দিতে চাইতেন না, সেটা নিজের পরিবারেরই কেউ হোক না কেন। শেষের দিকে কি একটা রোগে উনি ধীরে ধীরে উন্মাদ পাগল হয়ে গেল। তারপর ওনার পরিবার ওনাকে একটা ঘরে আটকে রেখে সব জায়গা জমি বিক্রি করে এখান থেকে কোথায় যেন চলে গেল। তার কয়েকদিন পরেই না খেতে পেয়ে উনি ওই ঘরেই মারা যান। পচা গন্ধ পেয়ে গ্রামের লোকেরা ওনার দেহটা বার করে আর ওই পুকুরের পাশেই কোথাও মাটি খুঁড়ে পুঁতে দেয়। ভাবে যে পরে তার পরিবারের কেউ এলে মাটি থেকে তার কঙ্কাল বের করে সৎকার করবে। কিন্তু আজ এতদিন পরেও আর কেউ এলো না। তা যাই হোক, তারপর আস্তে আস্তে এই সব জায়গা বিক্রি হয়ে যায়। আমার দাদুরাও এই জায়গাটা কিনে এই বাড়িটা করেন। কিন্তু তখন নাকি এই গায়ে এক পুরনো কালী মন্দির ছিল, আর ওখানের একজন সাধক সবাইকে বলেছিল এই পুকুরের কাছে না যেতে কিংবা এর জল ব্যবহার না করতে, তাতে বিপদ হতে পারে। তাই কেউ ভয়তে সেটা আর করে না। আস্তে আস্তে আশেপাশে বাড়ি হয়ে যায়, আর পুকুরটাও সময়ের সাথে সাথে ছোট হতে হতে ডোবায় পরিণত হয়। শ্বশুর মশাইয়ের কথা শুনে পামেলা একটু ঘাবড়ে যায় ঠিকই, কিন্তু ডোবার কাছে না যাওয়াটা সে একটা অন্ধবিশ্বাস বলে মনে মনেই উড়িয়ে দেয়। সে ভাবে যদি এরমই হতো তাহলে সেও তো সেদিন ওই ডোবার কাছে গেছিল, কই তার সাথে তো তেমন কিছুই হলো না। এখনকার সময় এসব কিছু হয় না। তবে সে তাদের মুখের ওপর কিচ্ছু বলল না। সেদিন রাতেই গ্রামের তিনজন, কানাই, হারু ও নির্মল, গ্রামের ওই পশ্চিম পাড়ে অর্থাৎ যেখানে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে সেখানে পাহারা দিচ্ছে। আচ্ছা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। চোর এই সব কিছু করছে কিন্তু কোথাও তো চুরি করছে না। হ্যাঁ, এটা কি করে সম্ভব? সেটা তো ঠিকই। আমার কি মনে হয় জানিস তো, চুরি করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সেরম সুযোগ পাচ্ছে না বলে করতে পারছে না। তাই রাগে এইভাবে মাটি খুঁড়ে দেওয়ালে দাগ দিয়ে গাছপালা ভেঙে বদলা নিচ্ছে। হ্যাঁ, তাই হবে বোধহয়। ঠিকই বলেছ। এখানে তো বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এবার তোমরা একটু ওই দিকটা গিয়ে দেখো, আর আমি বরং একটু এই দিকটা যাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই চলো। এই বলে ওরা ভাগ হয়ে দুদিকে চলে যায়। কিছুক্ষণ পর কানাই যখন রবিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তখন হঠাৎ কিসের একটা আওয়াজ পেয়ে কানাই থেমে গিয়ে রবিদের বাড়ির দিকে তাকালো। তার মনে হলো আওয়াজটা ওই দিক থেকেই এলো। আওয়াজটা তো আর হচ্ছে না। এখানে তো তেমন কিছু দেখছিও না।
আর একটু কি এগিয়ে বাড়ির পেছন দিকটা যাব? না না থাক, এমনিতেই আমি একা, সেরকম যদি কোনো বিপদ হয়, থাক বরং আমি ফিরেই যাই। এই বলে যেই সে পিছন ফিরতে যাবে ঠিক তখনই তার চোখটা পড়ল একটু উপর দিকে। একটা কালো ছায়ার মতো কিছু সানসেটের ওপরে উপুড় হয়ে বসে তার দিকেই তাকিয়ে আছে। কানাই টর্চের আলোটা তার দিকে ফেলতেই তাড়াতাড়ি সে ওখান থেকে পেছন দিকে চলে যায় আর উকি দিতে থাকে। আবার টর্চের আলোটা ওই দিকে ফেলতেই সে আবার সরে যায়। কানাই এই ঘটনা দেখে কি বুঝলো জানা নেই, তবে সে বেশ ভয় পেয়ে গেল, কারণ ছায়াটিকে দেখে তার কোনো মতেই কোনো মানুষ বলে মনে হলো না। মানুষ না হলে তাহলে সেটা কি? এই কথাটা ভাবতেই ভয়ে কানাই ওখান থেকে পড়ি কি মরি করে পালিয়ে যায়। পরের দিন সকালে রবিদের বাড়িতে বাড়ির ডান দিকে পিছনে রেখা দেবী জামা কাপড় মেলতে গিয়ে দেখেন তাদের বাড়ির দেওয়ালে অনেকগুলো আঁচড়ের দাগ। জামা কাপড় কোনো রকমে তাড়াতাড়ি মেলেই তিনি ঘরে চলে আসেন, আর এসে কি দেখেছেন সেটা সব্বাইকে বলে। রবি আর আশুতোষবাবু এখানে থাকলেও পামেলা এখানে ছিল না, সে রান্নাঘরে ছিল। এরই মধ্যে আরও দুদিন কেটে গেছে। কানাই প্রায় সবাইকেই সেদিনের ঘটনার কথা ও তার মতামতের কথা জানিয়ে দেওয়ায় আর কেউই ভয়তে রাতে পাহারা দিচ্ছে না। তবে এই ব্যাপারটার কিছুই কিন্তু রবিদের পরিবারের লোকেরা জানে না, কারণ আশুতোষবাবু দুদিন বাড়ির বাইরেই বেরোয়নি যে কারুর কাছ থেকে কথাটা শুনবে, আর রবি বেরোলেও শুধু বাজার করা আর তা করে তাড়াতাড়ি বিদ্যালয়ে চলে যাওয়া আর ফেরার সময় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা। কিন্তু সেদিন আরও একটা ঘটনা ঘটেছে। রবিদের বাড়ির সেদিনও মাছ রান্না হয়েছিল, আর আগের দিনের মতোই পামেলা সেদিনকেও শাশুড়ি মার কথা মতো মাছের কাঁটা ফেলতে ভুলে যায়। আসলে রাত এখন 11টা বাজে। পামেলা ঘুমিয়েই পড়েছিল, কিন্তু হঠাৎ মনে পড়ায় তড়িঘড়ি উঠে আসে এই ভয় যদি কাল সকালে শাশুড়ি মা ওটা দেখে তাকে বকাবকি করে। তাই ওই সময়ই সে রান্নাঘরে এসে মাছের কাঁটার প্লাস্টিকটা তুলে নেয়। ঘুম থেকে কোনো রকমে উঠে আসায় তার চুলটাও সে বাঁধতে ভুলে যায় আর এগিয়ে যায় ডোবার দিকে।
তোমরা কি জানতে চাও তারপর কি হলো? তাহলে পরের পর্ব কে কে দেখতে চাও কমেন্ট করো। খুব শীঘ্রই এর পরের পার্টটাও আসছে। আর বিজি টোনস বাংলার পাশে থেকো।